আলোচনা সভা করতে হবে, প্রবাদ সভা করতে হবে, সাথে সাথে মানুষের না কোনো অসুবিধা হয় সেটাও আমাদের দেখতে হবে। ওই মাইকটা দাও তো। হ্যালো, আজকে শুধু আমরা নয়, সারা দেশ একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো। কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়েম করে 26 জনের অধিক আমাদের নাগরিক, আমাদের দেশের নাগরিক, সহনাগরিকদের উপরে যেভাবে আক্রমণ চালালো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই, দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে। খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা কাশ্মীরের মানুষের শত্রু, যারা দেশের মানুষের শত্রু, যারা ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের যারা শত্রু, তাদের ছাড় পাই এইরকম বললাম মানুষ খুব কম দেখতে পেলাম। কিন্তু দেখছি কে হিন্দু মুসলমান করছে, কেউ মুসলমানের মুসলমান করছে, কেউ সাফাই গাইছে, কিন্তু ভাষাই বলছে যে সমস্ত নবখাদকগুলো চেষ্টা করে একটা ছাড় পায়, যারা কাশ্মীরের তথা দেশের ভাবমূর্তি আঘাত দিচ্ছে, দেশের সর্বমূর্তি নিয়ে যাচরণ করছে, বিদেশে বড় বিশ্বে আমাদের দেশের সমস্ত সাম্প্রদায়িক কাজ করেছে, সব প্রত্যেকটাকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা তুলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকে দেখছি দাবির পরিবর্তে ও বলছে অমুককে মেরেছে, তো ই বলছে অমুককে মেরেছে। আমাদের দুর্ভাগ্য এটাই, এটা তো চাইছে একটা শ্রেণীর রাজনৈতিক কারবারিরা আপনারা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে চলে যান। সাবজেক্ট হচ্ছে এটাই, যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে, কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না। টপ টু বছর পর্যন্ত বিভিন্ন দপ্তরের, বিভিন্ন লেয়ারের, বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করে হচ্ছে। তার বাইরে গিয়ে কেউ আমাদের দেশের নাগরিক ঘুরে পড়ে আক্রমণ নেমে আসবে, এই জবাব বিজেপি সরকারকে দিতে হবে। এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে, এগুলো হচ্ছে অসভ্যতাপনা, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে জানি কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা হয়েছিল, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। থাকলে বলবেন। এই ধরনের মাস কিলিং করেছে যারা কোনো ভিজিটর্স গিয়েছিলেন, যারা পর্যটক গিয়েছিল, তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে, ইতিপূর্বে আমার মনে হয় কারো জানা নাই। হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো, এ কারণ রহস্য লুকিয়ে আছে। আমি গুটি করে কথা বলবো এই বিষয়ে, তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসব। কিন্তু আজকে বলতে হচ্ছে, কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা আপনাদের পরিবারে কেউ যদি থাকে ওখানে কাজে কাজের কর্মসূত্রে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকার প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে। 20 মিটার 30 মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে, ওখানে মাছি গলার জায়গা থাকে না। কি বলছে, যদি এই কথা সত্য হয়, ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজনে বছরে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে, তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল
বিগত দিনে একটা ন্যারেটিভ। আচ্ছা, যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে, 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে। বর্বরেরা কারা করেছে? দেশদ্রোহীগুলো। কারা করেছে? বর্বরগুলো। ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে। ওদেরকে আমি তো বলেছি, আজকে এখনো বলছি, যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দিয়ে হোক। ওদের যাবজ্জীবন এইসব ওদের দিলেও চলবে না। কারণ যাবজ্জীবন দিলে মানে আমাদের জেলে থাকবে, দেশের জেলে থাকবে, আমাদের রেশন খাবে, ওদের বাঁচার অধিকার নয়, ফাঁসি ওদেরকে ঝোলানো হোক। কিন্তু ওদেরকে কারা পাঠিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই। 6 বছর হয়ে গেল আমাদের সেনা, আপনার উনিবাড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম, এই উনিবাড়িয়ার মানুষ বড়িয়া উনিবাড়িয়াতে সে শহীদ হয়েছিল পুলওয়ামার অ্যাটাকে। মনে আছে আপনাদের? 300 কিলো নাকি RDX নিয়ে এসে আমাদের সেনাদের উপর আক্রমণ করে 40-এর অধিক সেনা শহীদ হয়েছিল। এই প্রায় 6 বছর হয়ে গেল। কোন সংস্থা করলো? কজনকে গ্রেফতার করলো? কজনের বিচার হলো? কে আপনারা জানেন? এই বলুন, তাহলে কোনো বিচার হয়নি কেন? করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে, রাজনৈতিক ফায়দা ছিল, হয়তো করিয়ে দিয়েছে। এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে। তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার। যদি তার নাম জিজ্ঞাসা করে, তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে 2 মিনিট টাইম লাগবে। 25 জনকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কত মিনিট টাইম লাগবে ভাই? 50 মিনিট। যেখানে 20 মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের, তাহলে 20 মিটার আসতে কত টাইম লাগবে ভাই? যেখানে বলছে প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছে, তাহলে আমাদের ফোর্স আসলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে না? অনেক প্রশ্ন আছে। আমাদের ইন্টেলিজেন্স কি করছিল? গোয়েন্দা বিভাগ কি করছিল? আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল, তারা তাহলে কি করছিল? এ প্রশ্ন থাকবে না ভাই? এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব জনগণ চাইছে, ভারত চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। এড়িয়ে গেলে চলবে না। যাতে জবাব নাচে ওই ধর্মের খেলায় নিয়োজিত হয়ে যায়, সেই জন্য সকাল রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে, ও ধর্ম দেখে মেরেছে। কিন্তু সাহসটা পেল কোথায়? আমি আজকে 2টো প্রেস স্টেটমেন্ট দেখলাম, অনেকের দিয়েছে। একটা হচ্ছে RSS এর, আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর। সেখানে তারা একবারের জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইদেরকে খুন করেছে, এই শব্দ বললেন না। বললে কেন ফেসে যাবে? তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা, তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো গোকর্ণে, তুমি বলছো তুমি হিন্দুকে তুমি বাঁচাবে, আর তোমার আমলে তোমার ফোর্স, তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন হিন্দু ভাইরা খুন হতে হলো? এ প্রশ্ন জানবো তো। ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে, দোষ হু বলে ছেড়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি, কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে, এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে। সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষের লাশের উপরে রাজনীতি করতে চায়, এখনো তারা ধর্ম দেখছে। আমরা স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছি সরকারকে। সেন্ট্রাল এখানে আইবি নিশ্চিতভাবে আছে, সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে, অবিলম্বে যে এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে দেখেছেন কি জানি না, টাইমস অফ ইন্ডিয়ার আর গত
আজকের একটা নিউজ দেখবেন, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে 3 জন, তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে, এতক্ষণ অ্যারেস্ট হতে করে নিয়েছে। একজন ডিএসপি ছিলেন এই নাকি ষড়যন্ত্রের সাথে যুক্ত, মানে বুঝতে পেরেছেন? বলে সরষে দিয়ে ভূত ভাগাবে, সরষের ভেতরে ভূত ঢুকে বসে আছে, কিভাবে ভাগাবেন ভাই? সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে এরা। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, কোন রকম প্রয়োজনায় পা দেওয়া যাবে না, আমাদের আওয়াজ তুলতে হবে। ভূমিপুত্র বাবলু ধারাকে যারা খুন করেছে, 6 বছর হয়ে গেল, পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন? সে আওয়াজ যেমন তুলতে হবে। গতকালকে যেভাবে নাগরিকের উপরে বর্বরোচিত সন্ত্রাসী আক্রমণ হয়েছে, এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে, ভারত সরকারকে জবাব দিতে হবে। আমরা এই মর্মে এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে আগামীকাল শিয়ালদা স্টেশন থেকে 2টো পরে আমরা এক মিছিল বার করছি পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত। সেখানে এই সন্ত্রাসী আক্রমণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে যেমন প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ র্যালি করছি, আমরা প্রোটেস্ট র্যালি করছি, একইভাবে অপদার্থ বিজেপি সরকারের ব্যর্থতার বিরোধিতাও আমরা সেই মিছিল থেকে করব। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমাদের কাশ্মীরে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, একাধিক মানুষ মারা গিয়েছেন, এখন আসছে অনেক ঘটনা আসছে, ওখানে যিনি একজন ঘোড়ায় চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন, তার পেশা ওটা, সে যখন দেখলো এই ধরনের বর্বরোচিত আক্রমণ হচ্ছে, ভিজিটরদের উপর আক্রমণ নেমে আসছে, তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, দুর্ভাগ্য তার তিনি কাটতে পারেননি, তাকেও বড় বড় জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে তাদের চোখে আগুন দেখিয়ে দিল। ওই ঘোড়াই যিনি দায়িত্বে ছিলেন, ওই সৈয়দ কিন্তু পালিয়ে যাওয়ার ছেলে নয়, সে তার সহনাগরিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়েছে। আর আজকে এখানে পাড়াতে পাড়াতে সাম্প্রদায়িক বিষ ঢালার চেষ্টা করছে। তাই আসুন আমরা আমাদের এই সহনাগরিক যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছে জঙ্গিদের আক্রমণে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো, শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। ঘড়িটাকে দেখবেন, উঠুন ভাই। আমরা 1 মিনিট আমাদের দেশের নাগরিক, সহনাগরিক, আমাদের বাংলার 3 জন সহজে 25 জনের উপরে খুন করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। শুরু করুন। ধন্যবাদ। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি নিশ্চিতভাবে অবগত আছি 26,000 চাকরি বাতিল, দুর্নীতি আর বঞ্চনার দায় কার? কার হতে পারে ভাই? নওশাদ সিদ্দিকীর? আইএসএফ এর যে দায়িত্বে আছে, যে কন্ডাক্ট করছে, যে এক্সাম নিচ্ছে, যারা লিস্ট পাবলিশ করেছে, যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে, কার? সেটা কারা? শাসক তৃণমূল কংগ্রেস। এই 26,000-এর মধ্যে আপনার আমার বাড়ির ছেলেরা আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আবার এই 26,000-এর ভেতরে আছে যারা যুক্তাক্ষর বানান করতে পারেনি, মাল আছে, টাকা আছে, দিয়ে চাকরি নিয়ে নিয়েছে। এই অবৈধভাবে চাকরি নেওয়ার ফলে মামলা হয়েছে,
কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে বলেছে যে পৃথকীকরণ করে দিতে, অর্থাৎ এর মধ্যে ডুপ্লিকেটকে, অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা কে আছে, আর বৈধ পন্থা অবলম্বন করে কারা চাকরি পেয়েছে তাদের লিস্ট দাও, বারবার বলেছে, কিন্তু সঠিক লিস্ট দেয়নি। পরিশেষে কি লিস্ট দিয়েছে? রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে 6000 কত মতো হবে, এসএসসি লিস্ট দিয়েছে 5000 কত, আর পর্ষদ লিস্ট দিয়েছে এই 4000 কত, মানে ঘেটে ঘ করে দিয়েছে। দুটোই, বাকি দুটো সরকারের আন্ডারই চলে, তিনজন তিন রকম লিস্ট দিয়েছে, আর সিবিআই লিস্ট দিয়েছে 8500 মতো, মানে বুঝতে পেরেছেন? কোর্টও কনফিউজ, কে আসল কে নকল, মানে নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, ধরতে পারবে আর কি করে। তো সেই জন্য কোর্ট বেশ সময় দিয়েছিল, সময় দেওয়ার পরেও কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আসল লিস্ট জমা করার ফলে আজকে সমস্ত যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে। আমরা দাবি করেছি, আজকে দিনেও দাবি করছি, অবিলম্বে 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ করা হোক। ওএমআর শিট প্রকাশ করলেই আসল খেলা ধরা পড়বে, কারণ যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা দেখবেন শুধু নামটা আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা করেছে, বাকিটা ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। ও জানাই তো মাইনাস হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে। তাহলে 22 লক্ষ ওএমআর শিট পাবলিশ করে দিলেই ধরা পড়ে যাবে, কিন্তু রাজ্য সরকার করছে না। অনেক গল্প শোনাচ্ছে, অনেক কিছু বলছে, অনেক কিছু হবে। এখনো যারা রাজ্য সরকারের কথাই বিশ্বাস করছে, যে সমস্ত যোগ্য শিক্ষকরা ভাবছেন এই তৃণমূল পরিচালিত সরকার আপনাদেরকে ন্যায় দেবে, এই আকাশ কুসুম ভাবনা আপনাদের হচ্ছে, এ আপনাদের সাথে অন্যায় করবে। কেন যোগ্যদের লিস্ট দিচ্ছে না আপনাদের মনে আসতে পারে তো, যে যোগ্যদের লিস্ট বার করে দিলে তো মিটে যায় সমস্যা, বা অযোগ্যদের নামগুলো বলে দিলেই তো মিটে যায়। তাহলে যারা যোগ্য তারা স্কুলে যাবে, কেন দিচ্ছে না ভাই? এখানে একটা টুইস্ট আছে, এটাই এই সাকরা এলে চাকরি বিক্রি হয়নি। অনেক বড় বড় কথা বলবে স্টেজে ওঠে, সে কি চাকরি চুরি করেনি? আমি বলি চুরি করেছে, চ্যালেঞ্জ করে দিচ্ছি। এবার কি হয়েছে, আপনার এলাকায় চাকরি বিক্রি হয়েছে 15 লাখ টাকায়। যে চাকরিটা এখান থেকে 15 লাখ টাকা নিয়েছে, সে খুব বেশি হলে 50,000 কি 1 লাখ নিয়েছে। 14 লাখ টাকা কাকে দিয়েছে? কোনো একটা ঘাটে গিয়েছে, এ ঘাট ও ঘাট করতে করতে কোনো ঘাটে গিয়েছে, সেই 14 লাখ কি আর সেই ঘাটে আছে? ইউক্রেনে চলে গিয়েছে, তো রাশিয়াতে গিয়েছে, দুবাইয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় কি করেছে, টাকা পাঠিয়ে ওরা বিজনেস চলছে। কিন্তু এখানকার ধরুন আমি কার হাতে যদি 15 লক্ষ টাকা দিয়েছি, আমি কি আর ওই ঘাটে গিয়ে টাকা চাইলে হবে? আমি কাকে ধরবো? যাকে দিয়েছি। সে বেচারি তো 1 লাখ নিয়েছে, 14 লাখ গায়েব হয়ে গেছে। এখন যদি সরকার ওই অযোগ্যদের লিস্ট বার করে দেয়, যারা টাকা দিয়ে অযোগ্য চান্স পেয়েছিল, তারা প্রথম কার কাছে যাবে? যার হাতে 15 লাখ টাকা দিয়েছে, বলবে আমার টাকা ফেরত দে, নাহলে পিঠের চামড়া কি হবে? ওই বুঝতে পারছেন? তাহলে ও মারের চোটে কি বলবে? অমুক দাদাকে আমি 14 লাখ টাকা দিয়েছি, বলবে তো। তাহলে চোর ধরা পড়ে যাবে, এগাট করতে করতে কোন ঘাটে গিয়েছে ধরা পড়ে যাবে। এই ধরা না পড়ে, এই জন্য ও তো ডুবছে, খারাপগুলো ডুবছে, ভালোগুলোকেও নিয়ে ডুবলো। তাই আমাদেরকে দাবি তুলতে হবে, আমাদের এখানে যারা মেধার ভিত্তিতে চাকরি করে পেয়েছিল তাদেরকে আমরা একটা সন্দেহ চোখে দেখছি, তাদেরকে আমাদের মনে হচ্ছে অযোগ্য, তাদেরকে আমরা খারাপ চোখে দেখছি। দেখবেন না, আমি অনুরোধ করছি আপনাদের, এটা সামাজিকভাবে তাদেরকে হেয় করবেন না, তাদের মনে সাহস যোগান, তাদেরকে লড়াইয়ের জায়গা দেন, তাদেরকে তোমাদের সাথে আমরা আছি, তোমাদের সাথে আইএসএফ পার্টি আছে, যে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় হতে দেওয়া যায় না। সরকারকে বাধ্য করতে হবে যাতে যোগ্যদের লিস্ট সরকার পাবলিশ করে, এই দাবি তুলতে হবে। গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে। এত বড় অপদার্থ সরকার, তারা মহিলারা পুরুষ নির্বিশেষে বাথরুমে যাবে সে তালা মেরে দিয়েছে, পানীয় জল পানি পান করবে ঠিকমতো ব্যবস্থা করেনি, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। যোগ্য শিক্ষকদের সাথে ছিলাম, আছি, আমরা আগামী দিনেও থাকবো। এই লড়াই আমাদের চলবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল করুক, এই দাবি আমরা করব। আমি আরেকটা বিষয় যেটা আমাদের আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করা প্রয়োজন? কটা বাজে ভাই? এটা আপনাদের জানতে হবে। শুধু ওই ওয়াকফের বিরুদ্ধে মিছিল ডাকছে, গিয়ে হই হই করে গেলে হবে না ভাই।
আমি অনুরোধ করছি, এটা আপনি জানতে হবে কেন বিরোধিতা করছি। একজন মুসলমান হিসাবে বিরোধিতা করতে হবে, না একজন নাগরিক হিসাবে বিরোধিতা করতে হবে, না একজন দেশপ্রেমিক হিসাবে বিরোধিতা করতে হবে, আগে ক্লিয়ার করতে হবে। আমি আপনাদের বলছি, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না, একজন সংবিধান প্রেমী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের সংবিধানের উপরে আঘাত দিয়েছে। সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হরণ হচ্ছে, কোন কোন জায়গায় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, কোন জায়গায় আমরা এই বিরোধিতা করছি, সেই জানাবার জন্য নওশাদ সিদ্দিকী যেমন ছুটে এসেছে, বিশ্বজিৎ মাইতিও তেমন একইভাবে ছুটে এসেছে। প্রথমে বলি, জমির বিষয়টা কে দেখে? জমি, এই যে আমাদের ল্যান্ড যেটা আছে, এটা কার লিস্টে? এটা স্টেটের লিস্টে। এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে? রাজ্য সরকার দেখবে। নতুন আইনের মাধ্যমে এই ওয়াকফের জমির যে ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে। তাহলে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে না? আঘাত দিচ্ছে তো। কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন। এই রাস্তা যদি চওড়া করতে যায়, এটাতে হাইওয়ে বানাই, বা রেলের যদি ট্র্যাক বানাই, তার জন্য অধিগ্রহণ করতে হয় তো ভাই। অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে? তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করব, এখানে নতুন ট্রেন লাইন বিছাবো, আমাকে জমি দাও, আমি ট্রেন লাইন করবো, তাই তো? রাজ্য কি করে? মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল দিয়ে নেয় এরা, মধ্যখান থেকে মাল এরা সব জায়গায় নেয়, বুঝিয়ে বাজিয়ে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয়, তাই তো? এটা সিস্টেম। তো ওটা যদি ওই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেলের নতুন লাইন এক্সটেনশন করবে, বাড়াবে, এটার ক্ষেত্রে যদি কেন্দ্র রাজ্যের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই সম্পত্তিগুলো যেভাবে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার নিজের কন্ট্রোলে নিতে চাইছে, মতো আঘাত হচ্ছে না, সংবিধানের উপরে আঘাত হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে। সংবিধানের 26 নম্বর আর্টিকেলে ধর্মাচরণ থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্মের মানুষের আছে। কিন্তু মোদী বাবু যে নতুন আইন নিয়ে এসেছে, সেই আইনে মানুষের এই যে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কেমন হস্তক্ষেপ করছে আপনাদেরকে একটু জানতে হবে। সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো। কারো অসুবিধা হবে ভাই? যারা শুনতে বসতো হাত তুলুন তো। প্রচন্ড গরমে এনার্জি লস হচ্ছে না তো ভাই? একটু সাবধানে থেকো ভাই। এই এখানে ছাপলেন জোশের মাথায় লাভ মেরে দেবো একটা, আমি কেস খেয়ে যাবো। আমি প্রেস কনফারেন্স করবো খুব তাড়াতাড়ি। এই ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্য সরকার আইএসএফ কে কিভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্ন ভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে, মিথ্যা পন্থা অবলম্বন করছে, সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে, সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করবো। যাক, এখন ফিরে আসি। আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কেন করছি? মোদী বাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব, গরিব মুসলমানদের উপকার করব, মুসলিম মহিলাদের উপকার করব, মুসলিম বিধবা মহিলা, মুসলিম বাচ্চাদের উপকার করব। শুনে খুব জান ঠান্ডা হয়ে যাচ্ছে না? মোদী বাবু উপকার করবে মনে হয়? মুসলমানদের কথা ছাড়ো, বিজেপি মানুষের উপকার করবে? বিশ্বাস হয়? বিজেপি পুঁজিপতিদের উপকার করবে। কাদের উপকার করবে? ও মানুষ, হিন্দু তো দূরের কথা, মুসলমানের কথা বাদই দিলাম, ও হিন্দুদের উপকার করবে না। আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন, হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত, আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি? সবাইকে সাইজ করে ফেলছে মোদী বাবু। গ্যাসের দাম 50 টাকা বাড়লো, যে বলছে নাকি গ্যাসটা এতে, যেখানে গ্যাস নিয়ে আসি আমরা, গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদীর ভক্ত বড়, আমাকে 50 টাকা কম দাম বলছে, হচ্ছে নাকি? এরা মানুষের ভালো কাটবে না, এরা কার ভালো চাইবে? পুঁজিপতিদের ভালো চাইবে। এরা নতুন যে আইনটা এসেছে বলছে মুসলমানদের ভালো করছি। কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে নিলেই বুঝতে পারবেন কেন এর বিরোধিতা করছে। লিমিটেশন অ্যাক্ট আছে, যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট। 12 বছর কোন জায়গায়, এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে, কন্টিনিউ 12 বছর বসবাস করলে ওই জায়গার সত্তার মালিক হয়ে গেল। পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল। এটা
এই লিমিটেশন একটা কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না। আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু? কোথায় আছে? বেলুর মঠ আছে, বা এলাকায় মন্দির আছে। তো মন্দিরে দেখবেন দেবত্ব সম্পত্তি আছে, দেবদেবীর নামে সম্পত্তি আছে। ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে যদি কেউ 100 বছরও বসবাস করে, আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক যে কোনো সময় ওকে তুলে দেবে, কোনো মামলা দরকার প্রয়োজন হবে না। মামলায় গেলেও মামলা টিকবে না। শুধু মন্দিরের জন্য নয়, ওটা মসজিদের সম্পত্তির জন্য ছিল, গুরুদুয়ারের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে, আপনার চার্চের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে। যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। মোদী বাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বলল যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে, অর্থাৎ প্রযোজ্য ছিল না, এখন প্রযোজ্য হবে। মানে আপনার ওয়াকফ সম্পত্তিতে যদি কেউ বলে আমি 12 বছর ধরে বসবাস করছি, এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে, মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে। নতুন আইন করে দিয়েছে, এটা ভালো করলো ভাই। তাহলে প্রশ্ন আমি তুলবো, এটা বাজার, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আইএসএফ মানুষের অধিকারের কথা বলে। গতকালকে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে, চিৎকার করেছি। আজকে মুসলমানদের অধিকার কাটছে, চিৎকার করছি। তবে আপনাদের বলে রাখি, আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে, তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে। দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে। এরা শিখেদের গুরুদুয়ারের সম্পত্তি কাটবে, এরা পার্সিদের সম্পত্তি কাটবে, এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে, এরা জমি হাঙুর, এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যাক, হিন্দু সমাজে যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমার বিশ্বজিৎ দাও আছে, আরো আছে অনেক কিছু। আপনি বলুন, যদি দেবত্ব সম্পত্তির উপরে কেউ বসবাস করে, 12 বছর 14 বছর বসবাস করলেও ওটা তার নিজের, মানে তার সত্তার মালিক হতে পারে না। তার মসজিদের সম্পত্তির উপরে যদি কেউ বসবাস করে 12-14 বছর, তাহলে কি মানে সে সত্তার মালিক হবে? বলুন, আপনার হিন্দু ভাইকে বলবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। ওই নারের তরবির আল্লাহু আকবার যারা এগুলো করছে, আমি জানি না তারা কি করতে চাইছে। এটা তো শুধু মুসলমানের লড়াই নয়, নাগরিক অধিকারের লড়াই। এই নাগরিক অধিকারে কি করতে হবে? অধিকারের জন্য সর্বধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু নির্বিশেষে একসাথে লড়াই করতে হবে। এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। তাহলে এই আইনটাকে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর সেকশন ছিল, এটাকে তুলে দিল। মোদী মুসলমানদের ভালো করতে চাইলো, মুসলিমদের জায়গা অর্থাৎ ওয়াকফের জায়গা কেউ দখল করে বসে থাকলে সেটা আর উদ্ধার করার জায়গা রাখলো না। এই হচ্ছে ভালোবাসা, মোদীর ভালোবাসা। আর আপনার আমার মুরগির ভুষা সমান, ঘরকা মুরগি ডালকা বরাবর। আপনার আমার বাড়িতে মুরগি বেশি বসে কেন? রাজবিরোধ কুটুম এসে গেল, তাও এই অবস্থা হচ্ছে। মোদীর ভালোবাসা আর আমাদের মুরগির ভুষা একই হয়ে গেছে। কেন আমরা বিরোধিতা করছি? ওই আইনের সংশোধনীতে বলা আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন। এবার এখানে এক হাজী সাহেবের কথা যদি আমি ধরি, আমাদের কথা বাদ দেন, এক হাজী সাহেব বলল আমি জমি অফ করব, কোথায় যেতে বলছে? এখন যেখানেই যাক না কেন, ওয়াকফ বোর্ডে গেলেন, কিন্তু আইন করেছে আপনি 5 বছর প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে হতে হবে। মানে কি ভাই, ইসলামের মধ্যে এই ধরনের কিছু আছে যে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং? মুসলমান মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু এই মোদী আইনটা কেন করেছে? আপনি গিয়ে কাকে বললেন? হয়তো ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে বললেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললেন যে আমি সম্পত্তি অফ করতে চাই। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার মুখের দিকে তাকিয়ে বললো কই, তুমি তো ঠিক করে নামাজ পড়োনি। আপনি বলেন না আমি স্যার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। না, তোমার কপালে দাগ নাই কেন? তুমি ঠিক করে নামাজ পড়োনি, তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি জায়গা অফ করতে পারবে না। মানে কি, নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিল। আপনি ধরে ঝামেলা জটকি করলেন, বলে এই রমজান মাস গেল, 29টা রোজা হয়েছে, তুমি তো 27টা রোজা রেখেছিলে, দুটো তো তুমি ছেড়ে দিয়েছো, তোমার উপরে ফরজ, তুমি ছেড়ে দিয়েছো, তুমি আসল মুসলমান নয়, তুমি অফ করতে পারবে না। এবার বলুন, মোদী কি সবার সাথে একটা করে অফিসার দিয়ে রাখবেন?
সবার সাথে কি একটা করে অফিসার দিয়ে রাখবে যে নওশাদ সিদ্দিকী ফজরের নামাজটা পড়েছে কি পড়েনি আজকে বেরিয়েছে দা, আসরের নামাজটা পড়ে এসেছে কি আসেনি, এই মাগরিব প্রোগ্রাম করে মাগরিবের নামাজটা পড়বে কি পড়বে না, তাহলে একটা করে তো অফিসার লাগবে ভাই। আর নাহলে সার্টিফিকেটটা কে দেবে? আমি 5 বছর ধরে ইসলামে আছি কি নাই, আমি প্র্যাকটিসিং ইসলামে, এই ধরনের অবান্তর সংশোধন নিয়ে এসেছে। কালকে আমার হিন্দু ভাই, কালকে আমার খ্রিস্টান ভাই, কালকে আমার পার্সি ভাই, কালকে আমার শিখ ভাই, তাদের রিলিজিয়াস এনভায়রনমেন্টের জন্য তাদের সম্পত্তি অফ করতে চাই মন্দিরের নামে, গুরুদুয়ারার নামে, চার্চের নামে, পার্সিদের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে, সেক্ষেত্রে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে? প্রশ্ন করবেন না? এটা প্রশ্ন করলে সাম্প্রদায়িকতা নয়, কারণ নাগরিকের অধিকার সবার সমান। একজন হিন্দুর যতটা অধিকার আছে দেশে, একজন মুসলমানের অতটা আছে, একজন খ্রিস্টানেরও আছে, একজন আদিবাসীরও আছে, প্রত্যেক নাগরিকের অধিকার সমান। প্রশ্ন করবেন না? এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে আসছে, এর আমরা বিরোধিতা করছি, এই মর্মে মামলা করতে গিয়েছি। এইবার আসা যায় যে আপনার এতদিন ছিল যে এই ওয়াক্ফ যে কোনো ধর্মের মানুষ করতে পারত। এই কারো অসুবিধা হচ্ছে নাকি ভাই? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? শুনতে হবে। খামাকায় হই হই করে কিছু লাভ হবে না ভাই। কি লাভ হবে? হই হই করে ভিড় করিয়ে কি লাভ হবে? কেন বিরোধিতা করছি ভাই সেটাকে জানতে হবে। এতদিন কি ছিল? এই অফ করার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো, ওটা রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবী নয়, পৃথিবীতে বাদ দেন, ভারতবর্ষের ইতিহাস বাদ দেন, পশ্চিমবাংলার ইতিহাস, ইভেন আমাদের ফুরফুরা শরীফের কথা বলছি। ফুরফুরা শরীফে ঢোকার মুখে একটা মন্দির আছে, দেখেছেন? ওই মন্দিরটা সম্পত্তি মুসলিম ভাইরা দান করেছেন। কেন করেছেন? কেন? একসাথে উঠা বসা করছেন, একসাথে থাকছেন, তাদের ধর্মচারণের জায়গা নাই। লে ভাই তোরা নে, তোদের ধর্মচারণ কর। এইটা তো দেশের দীর্ঘকাল ধরে হয়ে আসছে। ফুরফুরা শরীফের কালী মন্দির আছে, যে সম্পত্তিটা আপনারা দেখবেন মুসলিমের দান করা সম্পত্তি। কেন দিয়েছে? যাও না সহনাগরিক, আমাদের পাশাপাশি উঠে বসা করছি, তোমাদের ধর্মচরণে একটা ভালো জায়গা নাই, এন দিয়েছে। এটা তো ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মহত্ব, এটাই তো আমাদের সম্প্রীতি, এটা তো আমাদের ঐক্য। সেটা মোদী বিনষ্ট করার চেষ্টা করছে, বিজেপি বিনষ্ট করার চেষ্টা করছে। ঠিক একই ভাবে যেমন মুসলমানরা মন্দিরের জন্য, শ্মশানের জন্য জায়গা দেয়, ঠিক যদি আমরা দেখি হিন্দু ভাইরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, অনেক জায়গায় কবরের সংকলন হচ্ছে না, এই ধরনের ইতিহাস ভারতবর্ষে আছে তো ভাই? প্রমাণ আছে তো? এই বৈষম্য করার চেষ্টা করছে মোদী, যে আর কেউ না কাউকে সম্পত্তি দেয়। এটা আমরা মানব? আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন 2.5 কোটি টাকা খরচ করে বিহারে মহাবীরের নামে মন্দির তৈরি করে দিচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা মোদী চাইছে না। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন মুর্শিদাবাদে মন্দিরের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এত জায়গা দিয়েছে। গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন বর্তমানে কবরস্থানের জায়গা ছিল না, আমার হিন্দু সমাজের মানুষেরা কবরস্থানের জন্য জায়গা দিয়েছে। পাওয়া যাবে, হাজারো উদাহরণ আছে। মোদী এটা হতে দেবে না। মোদী চাইছে, এই শুভেন্দু অধিকারীরা চাইছে, এই দিলীপ ঘোষরা চাইছে, এরা একসাথে না মানুষ মুসলমান হিন্দু উঠা বসা করে, আলাদা করে দেখার চেষ্টা করছে। এই জন্য এই ধরনের অবঞ্চিত সংশোধনী নিয়ে এসে আইন করেছে, এর বিরোধিতা আমরা করছি। আমরা কি বিরোধিতা করছি? রিলিজিয়াস এন্ডোমেন্ট দেখভালের জন্য আইন আছে। দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানে বলা আছে যে কোনো ধর্মের এই ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য যে বোর্ড, যে ট্রাস্টি তৈরি হবে, সরকারের আন্ডারে থাকবে, সেই ধর্মের মানুষ কি থাকবে। তার প্রমাণ আমি কটা দিচ্ছি। আমাদের এখান থেকে উড়িষ্যা কাছে, উড়িষ্যার বিখ্যাত মন্দিরের নাম কি বলুন না ভাই, নাম খুব চর্চা হচ্ছে, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পরিচালনার ক্ষেত্রে সরকারি একটা কমিটি আছে। ওই কমিটিতে কোন আপনি মুসলিমকে পাবেন? নেই। উত্তরপ্রদেশে চলে যান, কাশী বিশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1900
83 আশেপাশে ওই মন্দির অ্যাক্টের যে আইন আছে সেখানে বলাই আছে স্পষ্টভাবে এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন কিন্তু বলছি আমি উত্তরপ্রদেশের অ্যাক্ট অনুযায়ী বলছি এই মন্দির পরিচালনার ক্ষেত্রে অহিন্দু কেউ থাকতে পারবে না। তামিলনাড়ুতে চলে যান, কেরলে চলে যান, কর্ণাটকাতে চলে যান, আন্ধ্রপ্রদেশে চলে যান, সারা ভারতবর্ষে চলে যাবেন, যে সমস্ত সরকারের তত্ত্বাবধানে মন্দির কমিটিগুলো আছে অহিন্দু কাউকে পাবেন না। এটা তারা ভুল কিছু করেনি, এটা তারা ঠিক করেছে দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী। তাহলে আপনি ওয়াকাফে চলে আসুন, ওয়াকাফ মুসলিম সম্প্রদায় এর মেনটেনের জন্য এতদিন পর্যন্ত মুসলিম লোকের দ্বারাই পরিচালিত হয়ে আসছিল। মোদিজি এখন মুসলমানদের উপকারের নাম করে মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাইছে। এবার এখানে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু ভাই বলতে পারে আপনি সেকুলার, তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায়? আমাকে উত্তর দিতে হবে না, যান সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আজকে আপনি ওয়াকফ সম্পত্তির মধ্যে নন মুসলিমকে ইনক্লুড করছেন, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো? এই প্রশ্ন যখনই করেছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি বললেন আমাকে একটু টাইম দেওয়া হোক। তারপরে তিনি এসে আগে বলে দিল না না আমরা এই আইনটা এখন স্থগিত রাখছি। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে আপনি মসজিদ কমিটিতে যদি আমি একটা নন মুসলিম ভাইকে ঢুকাই কিভাবে পরিচালনা হবে ভাই? আর মন্দির কমিটির মধ্যে একটা মুসলিম ভাই ঢুকলে তার রীতি অনুযায়ী পরিচালনা করতে পারবে? এটা তো আমি সহজ যুক্তির কথা বলছি, যুক্তি বাদ দিন। যে মন্দির কমিটিতে আমার হিন্দু ভাইরা আছেন সেখানে এমনও আইন করা আছে, তারা তৈরি করে রেখেছেন যে হিন্দু ভাই কি থাকতে হবে, হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্ম তিনি পরিবর্তন করে যায় বা চেঞ্জ করে দেয় বা হিন্দু থেকে তিনি ত্যাগ করে যায় সাথে সাথে এই সেই পথ থেকে তিনি সরে গেলেন। এটা আইন। আমার গাড়িটা ওই দূরে আছে, ব্যাগটা আনতে ভুলে গেছে, আমি এখন এলে খুলে দেখিয়ে দিতাম। দেখবেন ভিডিওতে আমি খুলে দেখাচ্ছি। কেউ যদি আমার এই আইনটাকে ভুল বলি আমার সাথে গাড়ি অব্দি যে চলুন ভাই, তাকে আমি খুলে দেখিয়ে দিতে পারবো। ব্যাগে আছে তো, গাড়িতে রয়ে গেছে। এটা আইন। এটা তারা আমি মনে করি হিন্দু ভাইরা কিছু ভুল করেনি, কারণ রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী তারা করেছে এই আইন তারা। তাহলে অসুবিধা কোথায়? তাহলে মন্দির বাহাল তবিয়তে চলছে, কোন মুসলমান গিয়ে বলছে কি এই কমিটির মধ্যে ঢোকাও? ঠিক একই ভাবে খ্রিস্টান সম্প্রদায়ের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ, সেইগুলোকে দেখভাল, সেইগুলোকে পরিচালনার দায়িত্ব কারা করবে? কোন ধর্মের মানুষ করবে? খ্রিস্টান ধর্মের মানুষ করবে। তার আইন করা আছে। ঠিক একই ভাবে গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল কারা করবে? শিখ ভাইরা করবে। অশিখ ওখানে কেউ থাকতে পারবে না, আইন করা আছে। পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখভাল সম্পত্তি বাড়ানোর চেষ্টা কারা করবে? পার্সি ভাইরা করবে, অন্য কেউ করতে পারবে না। সে প্রমাণ আমার কাছে আছে। মুম্বাইতে একটা বিল্ডিং আছে পার্সি সম্প্রদায়ের, সেখানে সরাসরি বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে এটা শুধুমাত্র পার্সিদের জন্যই। আইনের দেখলেও কিছু করেনি। তাহলে বলুন মোদি আপনাকে ভালোবেসে আরো বেশি ভালোবেসে আপনাকে কি করছে? বুঝতে পারছেন? এই ভালোবাসা আর মুরগি পোষা সমান। কেন আমরা বিরোধিতা করছি? এই দেখুন, আমরা অনেকে মাইকে বলি না ভাই আমার কাছে সব কাগজ নাই, আমি ওইটা বলছি না। ইডেন গার্ডেন, তারপরে কি বলে অনেক কলকাতার নাকি অনেক সম্পত্তি আছে, আমি বিতর্কে জড়াবো না। তো কথা হচ্ছে একটা নতুন আইন করেছেন যে সম্পত্তিগুলো নিয়ে রাজ্যের সাথে ওয়াকফ বোর্ডের ঝামেলা হচ্ছে। মতনৈক্য হয়তো ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা, রাজ্য বলছে আমার জায়গা, হয়তো হয়েছে, অনেক আছে। সেইটা ডিসাইড কে করবে? সেটা ফাইনাল কে বলবে? এতদিন ছিল ট্রাইব্যুনালে মামলা হবে, ট্রাইব্যুনাল ডিসাইড করবে। ট্রাইব্যুনালে ডিসাইডের পরে যদি পছন্দ না হয় হাইকোর্ট যাবে। আর্টিকেল 220
226 অনুযায়ী, সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালে অর্ডার যদি না পছন্দ হয় হাইকোর্ট যাবেন, হাইকোর্টে অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্ট যাবেন। এতদিন এটা হয়ে আসছিল। এখন ওইটা শেষ করে দিয়ে কি বলছে, ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে এই জায়গাটা ওয়াকাফের না এই জায়গাটা সরকারের। এবার বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর কে? সে তো সরকারের একজন প্রতিনিধি। আমরা এই জায়গাটা আসলে কার প্রমাণ করার জন্য কি মাইন্ড অ্যাপ্লাই করতাম? জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতাম। জুডিশিয়াল মাইন্ড। আর এখন কি মাইন্ড অ্যাপ্লাই হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড। আমরা বারবার কেন অনেক সময় বলি, খারাপ লাগে আমাদের, কিন্তু বলতে হয়, কোন এক ঘটনা ঘটে গেলে কি বলি, পুলিশকে দিয়ে তদন্ত করা যাবে না, হয় বিচার বিভাগীয় তদন্ত হোক, নাহলে অন্য কোনো সংস্থা তদন্ত করুক। কারণ কি? আমার ক্ষোভ তো রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তো তদন্ত করতে বলছি। তো রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে তদন্ত পুলিশ যদি করে, পুলিশকে তো রাজ্য সরকারই পরিচালনা করছে ভাই। সেই জন্যই তো বলি, নাহলে কি রাগ আছে পুলিশের উপরে? দেখুন আজকে কত সুন্দরভাবে আপনাদের প্রোগ্রামটা সুষ্ঠুভাবে হয়, আমার পুলিশের বন্ধুরা সহযোগিতা করছে না ভাই? ওরা তো আমাদের সামাজিক বন্ধু। কিন্তু কেন আমরা বলি সিবিআই হোক, ইডি হোক, কোন বিচার বিভাগের তদন্ত, কেন? যে ওই তদন্তের উপরে না কোনো প্রেশার থাকে। তো এতদিন হয়ে আসছিল জুডিশিয়াল মাইন্ডে যে জায়গাটা কার সেটা বিচার, সেটার পরিবর্তে এখন কি করে দিচ্ছে মোদী, এত ভালোবাসছে, সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দিচ্ছে। উনি বললেই নাকি হয়ে যাবে, উনি সার্ভে করবেন, উনি দেখভাল করবেন, উনি আবার সার্টিফিকেট দেবেন। মানে ভাবতে পেরেছেন? বিজেপি বলছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, তার পদে তার দলে, আবার ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে এত ক্ষমতা দিয়ে দিচ্ছে। শুধু এই জন্য এর বিরোধিতা আমরা করছি। আমরা চাই ট্রাইব্যুনাল সিস্টেম যেটা আছে সেটাই বরকরার থাকুক। যদি আমার পছন্দ না হয় অর্ডারটাকে, ট্রাইব্যুনালে অর্ডার পছন্দ হলো না, আমি হাইকোর্ট যেতে পারবো। হাইকোর্টের অর্ডার পছন্দ হলো না, সুপ্রিম কোর্টে যেতে পারবো। সেটা বিজেপির মোদী সরকার বন্ধ করতে চাইছে। আমরা কেন বিরোধিতা করছি? আপনার এখানে একটা ওয়াকাফের জায়গা আছে, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, যে কোনো জিনিস আছে। হঠাৎ করে কে বললে আমার জায়গা? হতে পারে, হতে পারে তো, যে কেউ বলতে পারে আমার জায়গা। সে রামও বলতে পারে, মহিমও বলতে পারে, যে কেউ বলতে পারে যে এটা আমার জায়গায়, তুমি কেন দখল করে রেখেছো, তুমি কেন কবর দিচ্ছ? সঙ্গে সঙ্গে ওটা কি হবে? ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল তো ভাই। তাহলে ওটা নিয়ে কি চলবে? সমস্যা। এই সমাধান করার দায়িত্ব কাকে দিচ্ছে? সেই ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিচ্ছে। এবার এখানে একটা খেলা আছে, ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে কতদিন বেঁধে দিচ্ছে না। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে 400 বছর পরে এর রায় হলো, তাহলে 400 বছর এখানে কবর দেওয়া বন্ধ হতে পারে, 400 বছর মসজিদে নামাজ পড়া বন্ধ হতে পারে, 400 বছর ঈদগাহে নামাজ পড়া বন্ধ হতে পারে। তাহলে এখানে যদি টাইম বেঁধে দিত, তার একটা জায়গা ছিল, 1 বছরের মধ্যে মীমাংসা করে দিতে হবে, এটা আসলে কার জায়গা? তাহলে এই ধরনের অরাজকতা করে নিয়ে এসছে এর মধ্যে। মোদী বলছে আপনার ভালো চাই, আর আমি বলছি মোদী মানুষের ভালো চাই না। কেমন ভালো চাই? আর আমার কথাটার প্রমাণ হয়ে যাচ্ছে, আপনারা দেখে নেবেন। আগের আইনটা ছিল যে কেউ ওয়াকাফ দুর্নীতি করলে, ওয়াকাফ নিয়ে 2 বছর পর্যন্ত জেলে তাকে থাকতে হবে। মোদী এত মুসলমানদের ভালোবাসে, মুসলমানদের ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 2 বছর কমিয়ে দিয়ে মাত্র 6 মাসে জেল খাটলে হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে তুই চুরি কর, 10 কোটি টাকার একটা সম্পত্তিতে হাতা মার, মেরে অন্যায় করলে তোর নামে প্রমাণ হয়ে গেলে 6 মাস কারার পরে তুই বকলমে নিয়ে নিবি। বুঝতে পারছেন ব্যাপারটা? কেন বিরোধিতা করছি? মোদী তো উচিত ছিল 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে। মুসলমান গরিবদের ওয়াকাফের সম্পত্তিতে তুমি হাত দিয়েছ, তোমার হাত তো আমি কাটতে পারবো না, তোমাকে জেলের মধ্যে 12 বছর রাখবো। তাহলে তো বলতাম মোদী মুসলমানদের ভালো চাইছে। আমরা কি পাগল নাকি? মোদী আমার ভালো চাইছে আর আমি এখানে দাঁড়িয়ে মোদীর বিরোধিতা করছি? আর আমি তো বিজেপির দলের মোদীর বন্ধু, আমি বলে আর মোদীর বিরোধিতা করছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে মোদীর বিরুদ্ধে মামলা করছি।